হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রির বৃত্ত অর্থাৎ সার্কেল। তো এটা শুরু করার আগেই একটা কথা বলি, এটা আগেও বলেছি আবার বলছি তোমাদের, যে তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি একদম বেসিক থেকে আমি শুরু করেছি, একদম বেসিক কনসেপ্ট থেকে, একদম কেউ যদি কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে নাও জেনে থাকে তাও যদি প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও ধৈর্য ধরে ভালো করে দেখো তাহলে তোমরা অবশ্যই পারবে। তো আশা করছি তোমরা দেখেছো। যদি তোমরা কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই সেগুলো আগে দেখো, তারপর এই চ্যাপ্টার দেখো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো তখন মনে হবে যে এটা কঠিন চ্যাপ্টার। হ্যাঁ, কিন্তু না, এটা সোজা চ্যাপ্টার। কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই ইজি চ্যাপ্টার। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে নিজে কোঅর্ডিনেট জিওমেট্রিকে আবিষ্কার করে দেবে, যদি ভালো করে একবার মাথায় ঢুকে যায়। ওই জন্য বলছি যে তোমরা আগের ভিডিওগুলো কেয়ারফুলি দেখো, যত্ন সহকারে পড়ো। হ্যাঁ, যদি তোমাদের আগের ভিডিওগুলো কারো না দেখা হয়ে থাকে তাদের জন্য বলি, প্রবলেম সলভিং যে ভিডিওগুলো আছে সেগুলো বরং পরে দেখবে, কিন্তু থিওরিটিক্যাল যে ভিডিওগুলো সেগুলো অতি অবশ্যই দেখে নাও। প্রবলেম সলভিংগুলো দেখে এলে ভালো, কারণ তাতে ডেপথ বাড়ে। যখন ওকে যে কোনো একটা থিওরি শিখে তাকে যখন অ্যাপ্লাই করবো আমরা, তখন ডেপথ বাড়বে। তো দেখো, ম্যাথমেটিক্সের মতন ইন্টারেস্টিং জিনিস খুব কম আছে। ম্যাথমেটিক্স খুবই ইন্টারেস্টিং যদি তার ভেতরে তোমরা ঢুকতে পারো। একটা জিনিস হচ্ছে, ম্যাথমেটিক্স হচ্ছে একটা চর্চা করার জিনিস। আমরা যদি চর্চা না করি তাহলে কঠিন, আর চর্চা যদি করি তাহলে সোজা। তো সেটা শুধু ম্যাথমেটিক্স নিয়ে কথা নয়, তোমরা এখনই যে সব অঙ্ক পেরে যাবে সেরকম কথা নয়। আমরা যখন সাইকেল চালানো শিখেছিলাম, জানি না তোমরা কতজন সাইকেল চালাতে জানো, তবে আশা করি এখনকার দিনে সাইকেল চালাতে জানে না এরকম স্টুডেন্ট নেই। আর যদি নাও জেনে থাকো জেনে নেবে, সাইকেল চালাতে শিখতে হবে, শরীরচর্চা হবে, যাতায়াতের সুবিধা হবে, তো সাইকেল চালানো শিখবে। স্কুটি, বাইক এসব চালানো শিখতে হবে না, এখন সাইকেল চালানো শেখো। তো সাইকেল যখন তোমরা প্রথম চালাতে শিখেছিলে তখন কিন্তু প্রথমবারই সাইকেলে উঠে পড়ে চালাতে পারোনি, অনেকবার পড়ে গেছো, অনেকবার হ্যান্ডেল কন্ট্রোল করতে পারোনি, আবার শেখার পরেও অনেকবার পড়েছো, কিন্তু তোমরা সাইকেল চালানো ছেড়ে দাওনি। তো এটাও সেই রকম, তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যদি ভালো করে করো থিওরিটা, তারপর যদি অনুশীলনীতে হাত দাও, তোমরা যে সব অনুশীলনীর অঙ্ক পেরে যাবে সোজাভাবে তেমনটা না। মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড কোশ্চেনের দিকে যখন যাচ্ছ তখন অনেক কোশ্চেন তোমার আটকাবে, তোমার চিন্তা ভাবনার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে। তার জন্যই আমরা আছি, অলওয়েজ তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে থাকবো, এবং তোমাদের যত রকম প্রবলেম আছে তোমরা আমাদেরকে বলো, আমাকে বলো যে কোনো সমস্যা, কোনো অঙ্কের, অবশ্যই অঙ্কের সমস্যা, তো অঙ্কের সমস্যা তৈরি হলে আমাকে বলো, আমি সলভ করে দেবো। আমি যথেষ্ট চেষ্টা করছি যে তোমাদেরকে এই জিনিসগুলো ইজিভাবে তোমাদের কাছে পৌঁছে দাও, যে তোমরা আমার কাছে পড়তে না আসতে পারলেও যাতে তোমরা খুব ইজিভাবে চ্যাপ্টারগুলো করতে পারো, সেটার দিকে আমি সদা সচেষ্ট। তো জানি না তোমাদের কতটা কাজে লাগতে পারছি, তাও আমি কিন্তু আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা তোমাদের ফিডব্যাক যদি জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা বিশেষ করে এই ভিডিওগুলো যে দেখছো এর যে কমেন্ট বক্স আছে, তার কমেন্ট বক্সে তো তোমরা কোনোদিন হাত দাও না, তো একটু কমেন্ট করো, তাতে আমি উৎসাহ পাবো। কারণ এগুলো করতে প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম করতে হয়, হিউজ টাইম দিতে হয়। তোমরা কল্পনা করতে পারছো না যে কতটা টাইম আমি এর পিছনে বেয়ার করছি, প্রচুর ধৈর্য ধরে কাজ করছি। তো তোমরা একটু কমেন্ট করলে তোমাদের কেমন লাগছে, যদি কমেন্ট করো, গুড কমেন্ট করলে আমি উৎসাহ পাবো। আর যদি কোনো কমেন্ট, যদি তোমাদের কোনো ক্লাস বা কোনো ভিডিও একটু কম ইন্টারেস্টিং মনে হয়ে থাকে সেটাও কমেন্ট করো, তাতে আমাকে ইমপ্রুভমেন্ট করতে পারবো নিজেকে, আমি আরও নিজেকে ডেভেলপ করব, যাতে তোমাদের মনের মতন করে আমি পড়াতে পারি, সেটা চেষ্টা করব, সেটাও আমার একটা মূল্যায়ন হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি কারোর কোনো ভিডিওতে কোনো কমেন্ট দেখিনি। যদি তোমাদের মনে হয় কমেন্ট করার প্রয়োজন, এক করে প্রত্যেকটা ভিডিও খোলো,
দিয়ে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট আগে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আমার পরিষেবাটাকে আরও ডেভেলপ করতে পারবো, নিজেকেও আরও ডেভেলপ করতে পারবো। তো কমেন্টগুলো অবশ্যই করবে, অবশ্যই করবে। আমি প্রচুর আশা রাখি তোমাদের উপর। আর তোমরা ভিডিওগুলো দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, সরি, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, তো লাইক করো, এসব করো। এসব করলে তো আমরা উৎসাহ পাবো। আর বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুরা দেখুক, তাদেরও ভালো লাগলে তারা তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে এটা শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে এটা। আর বেল আইকন তো সাবস্ক্রাইব বেল আইকন তো ক্লিক করতেই হবে, তাহলে আমি যত নতুন ভিডিও আপলোড করব তত তোমরা এটা পেতে থাকবে। এখন লকডাউন বলে কথা না, পরেও আমার এই ভিডিও ক্লাস চালু থাকবে। তবে এখন যেমন কমপ্লিট ভিডিও দিচ্ছি তখন কমপ্লিট ভিডিও পাবে না, কারণ তখন আমার রেগুলার ক্লাস সব করানো হবে। তখন ইম্পর্টেন্ট কিছু টপিক সেগুলো আমি ভিডিও ক্লাস করে তোমাদের দেবো, প্রতি চ্যাপ্টারের উপরে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের চ্যাপ্টার বৃত্ত। দেখো, বৃত্ত তোমরা দেখেছো, তাও দেখো আরেকবার। তো আমরা এখন যেটা করব, বৃত্তের সমীকরণ নির্ণয় করব। দেখো, বৃত্তের সমীকরণ নির্ণয় করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা বৃত্ত যদি আমি এটা অঙ্কন করি, এই বৃত্তটা এইটাকে বলা হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু, মানে এটা মূল বিন্দু, এর একটা নাম আছে ও, এর স্থানাঙ্ক 0,0। একটা বৃত্ত আমি এমন অঙ্কন করতে পারি যার কেন্দ্রটা মূল বিন্দুতে, যদিও এটা বৃত্ত হয়, আর যদি বৃত্ত হয়ে থাকে বৃত্তের কেন্দ্র এখানে নেই, হ্যাঁ, তো তোমরা কল্পনা করে নাও আর এই বৃত্তের এই জায়গাটায় কেন্দ্র আছে। তাহলে দেখো কোন জায়গাটায়, না মূল বিন্দুতে। তাহলে এমন বৃত্ত আছে যার কেন্দ্র মূল বিন্দুতে, এটা এক ধরনের বৃত্ত। আরেকটা বৃত্ত এখানে অঙ্কন করছি, দেখো এই বৃত্তটা কেন্দ্র মূল বিন্দুতে নেই, কেন্দ্র এটার মূল বিন্দুতে নেই। এটা মনে করো এই জায়গাটায় আছে, মূল বিন্দুতে এখানে ও, কিন্তু এই কেন্দ্রটা এর এখানে আছে। এই দুই ধরনের বৃত্তের আমরা সমীকরণ আগে নির্ণয় করতে শিখব। তো দেখো, একটা বৃত্ত মানে তার একটা ব্যাসার্ধ থাকবে। তা আমি ধরে নিলাম এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে এ একক। কত একক? না এ একক। এইবার যখন সরলরেখার সমীকরণ আমরা তৈরি করেছিলাম তখন তো আমাদের বলেছিলাম যে কি বলেছিলাম, যার সমীকরণ নির্ণয় করব আমরা মনে মনে ধরে নেব যে ওই সরলরেখা বরাবর বা ওই বক্ররেখা বরাবর একটা বিন্দু গতিশীল আছে। যার সমীকরণ নির্ণয় করব আমরা ধরে নেব যে তার উপর একটা গতিশীল বিন্দু অবস্থিত। তাহলে দেখো, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব মানে আমরা ধরে নেব যে একটা গতিশীল বিন্দু এই বৃত্ত বরাবর যাতায়াত করছে, বারবার যাতায়াত করছে। এই যাতায়াত করতে করতে আমরা ধরে নিলাম যে এই যে যাতায়াত করতে করতে তার একটা অবস্থান এখানে একটা সময় পৌঁছাবে। এখানে যখন পৌঁছালো আমি ধরলাম যে এই অবস্থায় তার স্থানাঙ্ক x, y ধরলাম। কেন x, y ধরলাম? কারণ বিন্দুটা তো গতিশীল, তার মানে এই বিন্দু যখন এখানে থাকবে তার স্থানাঙ্ক আলাদা হবে, এই বিন্দু যখন এখানে চলে যাবে তার স্থানাঙ্ক আবার আলাদা হবে, এই বিন্দু আবার যখন এখানে চলে যাবে তার স্থানাঙ্ক চেঞ্জ হবে। মানে x, y দুজনের মানই পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল মান যেহেতু, তার জন্য আমি x, y টা নাম দিয়েছি। তো দেখো, এইবার খুব মন দিয়ে শোনো, একটা বৃত্তে পরিধির উপর এই বিন্দুটা আছে আর কেন্দ্র, তার স্থানাঙ্ক আমরা জানি। বলো যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে কেন্দ্র 0, 0, পরিধির উপর একটা বিন্দু xy, এইটা থেকে এইটা দূরত্ব বের করে নাও। আচ্ছা, দূরত্ব বের করলে দূরত্ব কি হবে বলো? না দেখো, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এর দুটো মান। এইটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আর তাকেই ব্যাসার্ধ বলে। আর সেই ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি এখানে a। ব্যাসার্ধ কত ধরেছি? a একক। তাহলে দেখো, উভয় পক্ষে হোল স্কয়ার করে দিলে রুট উঠে যাবে। তাহলে দেখো, এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, যে বৃত্ত মূল বিন্দু
এ তার কেন্দ্র অবস্থিত। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার অ্যাট অরিজিন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ সেন্টার অ্যাট অরিজিন। মূলবিন্দুতে কেন্দ্র আছে এমন একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এবার দেখো আমরা আসি এমন বৃত্তে যার কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত নয়, তাহলে কেন্দ্রে নিশ্চয়ই একটা স্থানাঙ্ক আছে। সেই স্থানাঙ্ক আমরা ধরলাম যে আলফা কমা বিটা। ঠিক সেম ভাবে এরও পরিধির উপর একটা বিন্দু আমরা ধরে নিলাম p, যার স্থানাঙ্ক x কমা y, এবং এর ব্যাসার্ধকে রীতিমতো আগেও যেমন a ধরেছিলাম এখানেও a ধরলাম। তাহলে দেখো এই যে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকেই ব্যাসার্ধ বলে। তাহলে xy আর আলফা বিটার মধ্যে দূরত্ব কত? দেখো x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার এর রুট ওভার x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার। এটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব নিন। দূরত্ব বের করলাম, এই দূরত্বটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তার মানে এটা ইকুয়াল টু a। উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, তাহলে এই রুটটা উঠে যাবে। এই রুটটা তুলে দিলাম, তুলে দিয়ে এখানে স্কয়ার হবে, উভয় পক্ষে হোল স্কয়ার করে। দেখো this is the equation of a circle whose center at the point alpha comma beta। তাহলে এইটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যে বৃত্তটার কেন্দ্র আছে আলফা কমা বিটা বিন্দুতে, যে বৃত্তটার কেন্দ্র আছে আলফা কমা বিটা বিন্দুতে, সেরকম একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। আর এটা এমন একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র মূল বিন্দুতে আছে। তো দেখো এইটা আর এইটা একই, অ্যাকচুয়ালি এখান থেকে এটা এসেছে। কেন? দেখো এর কেন্দ্র আলফা বিটা, আমরা এর কেন্দ্র এখানে 0 0 ধরেছি। তাহলে দেখো এই 0 0 কে এই আলফা কমা বিটার জায়গায় বসিয়ে দাও, তাহলে 0 0, এটা 0 এটা 0। তাহলে দেখো এটা কি আসছে না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আসছে কি না? আসছে তো। তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ আলাদা কোনো সমীকরণ না, এই একই সমীকরণ। এর কেন্দ্র আলফা বিটাতে আর এর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। তো এই গেল আমাদের দুই প্রকার বৃত্তের সমীকরণ। এবার একটা জিনিস আমাদের নতুন শিখতে হবে, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তারপর আমরা বাকি পার্টে আসছি। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছে, সেটা আমরা হায়ার এডুকেশনে শিখবো। যদি ম্যাথমেটিক্স নিয়ে তোমরা পড়ো, যদি ম্যাথমেটিক্সকে তোমরা ভালোবাসতে পারো, তা নিশ্চয়ই ইন ফিউচারে তোমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়বে। আর ম্যাথমেটিক্স নিয়ে না পড়লেও ধরো তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে গেলে বা তোমরা এই ম্যাথমেটিক্স রিলেটেড কোনো ট্রেডে তোমরা গেলে, তখন কিন্তু তোমাদের ওইটা শিখতে হবে আবার। তো এখন আমি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে যাচ্ছি। এটা যদি তোমাদের লেখার হয় তাহলে তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো। এবার দেখো আমরা বৃত্তের সাধারণ আকারে আমরা যাচ্ছি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, তারপর আবার বৃত্তে ফিরে আসছি। দেখো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো দেখো আমরা আগে শিখেছি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বাই, কিন্তু এটা হচ্ছে একটা চলরাশি ছিল x, অনলি x ছিল ভেরিয়েবল। এখানে আছে দুটো ভেরিয়েবল x আর y দিয়ে। যদি দুটো ভেরিয়েবল থাকে তখন তার দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এটা হবে, আর যদি চলরাশি একটা থাকে তখন তার দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এটা হবে। এটা নিয়ে যা যা শেখার আমরা শিখে নিয়েছি আগে ছোটবেলায়। এখন যেহেতু বড় হয়ে গেছি না, ওই কারণে আমাদের এই দুটি চলরাশির সংক্রান্ত আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার শিখতে হবে।
তো দেখো এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার থেকেই কিন্তু বৃত্তের সমীকরণ এসেছে। বাকি এর নিয়ে যা যা অ্যানালাইসিস করা, এর নিয়ে যা যা জিনিস আছে সেগুলো আমরা পরে অন্য ক্লাসে শিখবো বা পরে আসলে লাগলে কাজে তখন শিখবো। এখন যেটা আমরা জানছি যে এখান থেকে বৃত্তের সমীকরণ তৈরি করতে গেলে কি করতে হবে। দেখো খুব মন দিয়ে শোনো, এখান থেকে বৃত্তের সমীকরণ তৈরি করতে গেলে এই যে এ আর এই যে বি, এই দুটোর মান সমান হতে হবে। কারণ তোমাদের এবার এখানে আমি আসছি বৃত্তের সমীকরণের সাধারণ আকার। এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। তাহলে দেখো বৃত্তের সমীকরণের সাধারণ আকার এটা, আর দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এটা। এইখান থেকে এইটা কখন পাবো? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এটাও তো দ্বিঘাত, এটাও তো দ্বিঘাত। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কখন বা কোন শর্তে একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করবে? একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার অনেক কিছুকে প্রকাশ করতে পারে। কেন না, তোমাদের আমি বলেছি আগেই যে যখন একঘাত সমীকরণ থাকবে তখন সেটা সরলরেখা, আর যখন দ্বিঘাত সমীকরণ থাকবে তখন সেটা হচ্ছে তোমাদের বক্ররেখা। বক্ররেখা কত প্রকারের? অনেক ধরনের বক্ররেখা আছে। সে বৃত্ত হতে পারে, সে এমনি একটা বাঁকা দাগ হতে পারে, সে উপবৃত্ত হতে পারে, সে পরাবৃত্ত হতে পারে, সে অধিবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। হ্যাঁ, আরো অনেক কার্ভ আছে যেগুলো আরো হায়ার এডুকেশনে তোমরা শিখবে। তো এই সমীকরণ থেকেই সবার সমীকরণ এসেছে। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কখন একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখো যদি একে যদি এইটাতে প্রকাশ করতে হয়, দেখো তো এর সহগ কত? 1। এর সহগ কত? 1। দুটো সহগ সেম। তাহলে এই সহগ আর এই সহগ, এই দুটো সহগকে সেম হতে হবে। তার মানে কি? কন্ডিশন 1 a ইজ ইকুয়াল টু b হতে হবে। আর কন্ডিশন 2, দেখো xy টার্ম এখানে কেউ নেই, এখানে x টার্ম আছে, y টার্ম আছে, x স্কয়ার টার্ম আছে, y স্কয়ার টার্ম আছে, x এর টার্ম, y এর টার্ম, কনস্ট্যান্ট টার্ম সব আছে, কিন্তু এই xy টার্ম এখানে নেই। তার মানে কন্ডিশন নাম্বার 2 হচ্ছে h এর মান 0 হতে হবে। এই যে h এর মান 0 হতে হবে। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বৃত্তকে কখন রিপ্রেজেন্ট করবে? কখন বৃত্তের সমীকরণকে রিপ্রেজেন্ট করবে? না, যখন a ইকুয়াল টু b হবে আর h ইকুয়াল টু 0 হবে। এই দুটো কন্ডিশন যদি ফিল আপ করে তখন একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার একটি বৃত্তের সমীকরণকে প্রকাশ করে। তো দেখো আমি যদি এইটা করি, যে এই দুটোকে সমান করে দিই আর এটাকে 0 করি, তাহলে কি আসবে? দেখো ax স্কয়ার প্লাস ay স্কয়ার, ay স্কয়ার প্লাস দেখো 2gx প্লাস দেখো 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে এই a দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার 2 ইনটু g বাই ax প্লাস 2 ইনটু a বাই ay প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। দেখো এই আকারটা ওই আকারের সঙ্গে সেম হয়ে গেছে। x স্কয়ার একা আছে, সঙ্গে কেউ নেই, y স্কয়ার একা আছে, সঙ্গে কেউ নেই, 2 আছে, সেখানেও 2 আছে, x আছে, সেখানেও x আছে, সেখানে একটা কোএফিসিয়েন্ট আছে g, এখানে আছে g বাই a। তো এ তো কনস্ট্যান্ট টার্ম, a এরকম g বাই a, g এরকম থাকতে পারে। আচ্ছা 2f বাই y a আছে, c বাই a কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কখন একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করবে সেটা তোমরা জানো। এবার তোমরা দেখো যে এই যে সমীকরণটা আমি লিখেছি, যে বৃত্তের সমীকরণের সাধারণ আকার লিখেছি, এই সমীকরণটাকে আমরা ওই যে একটু আগে যে শিখলাম যে এই যে বৃত্ত যার কেন্দ্র যে আলফা কমা বিটা বিন্দুতে আর ব্যাসার্ধ হচ্ছে a, অর্থাৎ x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা ছিল। এখানে
এখানে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? কেন্দ্রের স্থানাঙ্ক ছিল আলফা কমা বিটা। আর দেখো ব্যাসার্ধ কত ছিল? না ব্যাসার্ধ ছিল a একক ছিল। মানে এইরকম আকারে যদি একে প্রকাশ করি, তাহলে এইরকম আকারের কোনো একটা বৃত্তের সমীকরণে তার ব্যাসার্ধ কত হবে, তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, সব আমরা বের করতে পারবো। তাহলে দেখ এইখানে আমরা ওইটা করছিলাম, একে আমরা এই আকারে আগে প্রকাশ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত আর এর ব্যাসার্ধ কত। দেখো দেখো এটা হচ্ছে x স্কয়ার প্লাস এইটাকে এখানে নিয়ে এসো 2g ইনটু x। আচ্ছা এখানে যেহেতু g আছে, তাহলে এখানে একটা g স্কয়ার দেব, দিলে তবে তো x প্লাস g তার হোল স্কয়ার পাবো। কিন্তু এই g স্কয়ার তো এখানে নেই, তার মানে এখানে একটা মাইনাস g স্কয়ার লিখে দেব। এখানে একটা মাইনাস g স্কয়ার আমি লিখে দেব। এরপর দেখো এটা একটা টার্ম হয়ে গেল, প্লাস এবার y স্কয়ার লিখো, প্লাস 2fy লিখো। তাহলে এখানে একটা প্লাস f স্কয়ার লিখলে তবে গিয়ে এখানে হবে y প্লাস f এর হোল স্কয়ার। তাহলে এখানে একটা f স্কয়ার দিয়েছি, মানে এখানে একটা মাইনাস f স্কয়ার দেব, কারণ সেটা তো এখানে নেই। আরেকটা কি আছে বলো? না আরেকটা আছে c। তাহলে প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো এবারে এটার সঙ্গে একে মেলাও। দেখো x স্কয়ার ছিল লিখেছি, এটা ছিল লিখেছি, g স্কয়ার ছিল না যেমন তেমন মাইনাস g স্কয়ার দিয়েছি। y স্কয়ার 2fy প্লাস f স্কয়ার ছিল না, এখানে মাইনাস করে দিয়েছি। আর c ছিল, c লিখেছি, ব্যাস হয়ে গেল। এইবারে এদেরকে সমান চিহ্নের ডান দিকে দিয়ে দাও, তার কারণ আমাকে লক্ষ্য রাখতে হবে এইটার দিকে। এইটা যেমন আকারে আছে এটাকে যেমন আকারে দেব। দুটো হোল স্কয়ার টার্ম ছিল এনে নিয়েছি, এবার যা আছে সবকে ডান দিকে দিয়ে দাও। তাহলে কি হবে? না g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো দেখো ইমপ্লাইজ দ্যাট, খুব মন দিয়ে শোনো, তাহলে এইখানে স্কয়ার থাকলে তার রুট করলে তবে ব্যাসার্ধ পাবো। তাহলে a কে হোল স্কয়ার টার্মে আনো। আচ্ছা তাহলে দেখো x প্লাস g এর হোল স্কয়ার প্লাস y প্লাস f এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তার হোল স্কয়ার। এবার বলো যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই যে সমীকরণটা তোমরা পেলে, এই সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্রটা কত? না এইখানে দেখো x মাইনাস আলফা, আর এইখানে আছে x প্লাস g। তার মানে দেখো আলফার মান মাইনাস g, এখানে কেন্দ্র ছিল আলফা বিটা, তাহলে আলফার মান কত হলো? মাইনাস g। দেখো আলফার জায়গায় যদি মাইনাস g বসাই, তবে তো মাইনাসে মাইনাসে প্লাস g হবে, এই যে। আচ্ছা বিটার মান কত? ঠিক তেমনি, না মাইনাস a। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা ছিল, আর এই সমীকরণের বেলায় কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে তোমাদের, যে এই ধরনের কোনো একটা সমীকরণ যদি থাকে, যদি আমরা এই আকারে সাজাতে পারি, তখন তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস জি আর মাইনাস এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, এটা ভালো করে দেখবে। ব্যাসার্ধ কত? না ব্যাসার্ধ হচ্ছে এইটা, এ যা থাকবে তাই। এ স্কয়ার ছিল, ব্যাসার্ধ এ, এটার স্কয়ার আছে, তাহলে ব্যাসার্ধ এটা, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এইটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এটা খুব মন দিয়ে দেখো, যদি একবারে না বুঝতে পেরে থাকো, দুবার তিনবার ধরে দেখো, দিয়ে এটা খাতায় নোট ডাউন করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবে। এবার নেক্সট দেখো, এরপর দেখো কয়েকটা নোট লেখা হয়েছে, ওই বৃত্ত সংক্রান্ত কয়েকটা নোট, প্রত্যেকটা ভালো করে দেখবে। আর যেটা খাতায় তোলার দরকার হবে সেটা ভিডিওকে পজ করে তোমরা দেখতে পারো, লিখে নিতে পারো খাতাতে। আমি মাঝে মাঝে তোমাদের বোর্ডটাকে ছেড়ে দেবো, আমি বোর্ডটা গার্ড করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার আয়তনটা একটু বেশি, হ্যাঁ, তো বোর্ড গার্ড হয়ে যাচ্ছে, তা আমি বোর্ডকে ছেড়ে দেবো যখন, তখন তোমরা ভিডিও পজ করে তুলে নেবে। ওকে, তো দেখো প্রথম কথা হচ্ছে
মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে কি, এমন বৃত্ত যেটা মূলবিন্দু দিয়ে গেছে, এমনটা নয় যে তার কেন্দ্র মূলবিন্দুতে, সেটা না। বৃত্তটা মূলবিন্দুগামী, মানে এটা মূলবিন্দু 0 0, এই মূলবিন্দু দিয়ে বৃত্তটা গেছে। দেখো সেটা এরকম হতে পারে, আবার এই অবস্থাতেও দেখো বৃত্তটা দেখো মূলবিন্দু দিয়ে গেছে, এখানেও দেখো বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে, সব ক্ষেত্রে দেখো মূলবিন্দু দিয়ে গেছে। আরো আছে, আমি কয়েকটা তোমাদের জাস্ট দেখাতে চাইলাম যে মূলবিন্দু দিয়ে যদি বৃত্ত যায় তার মানে তাদের কেমন দেখতে হয় সেটা বলে দেখানোর চেষ্টা করছি। তো দেখো যদি মূলবিন্দু দিয়ে বৃত্ত যায়, একটা জিনিস দেখো, সরলরেখার বেলায় আমরা কি শিখেছিলাম যে একটা সরলরেখা 2, 3 বিন্দুগামী হলে এই বিন্দুটা ওই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে নিশ্চয়ই এই বৃত্তটা যদি মূলবিন্দুগামী হয়, অর্থাৎ মূলবিন্দুটা যদি বৃত্তের উপর অবস্থিত হয়, নিশ্চয়ই এই মূলবিন্দুটা বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। আচ্ছা, বৃত্তের সমীকরণ কি ছিল না, x² + y² + 2gx + 2fy প্লাস c = 0। এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। যদি বৃত্ত মূলবিন্দুগামী হয়, মানে 0 0 বিন্দুগামী হয়, 0 0 বিন্দুগামী হয়, নিশ্চয়ই এই 0 0 বিন্দুকে এই বৃত্তটা স্যাটিসফাই করবে। তাহলে দেখো এই 0 0 বিন্দু এখানে বসিয়ে দাও, মানে x এর মান 0, y এর মান 0। তাহলে x এর মান 0 বসাও, y এর মান 0, এখানে x এর জায়গায় 0, এখানে y এর জায়গায় 0 হলে 0, প্লাস c = 0, implies that c = 0। এই c এর মান এখানে পুট করে দাও, তাহলে কি পাবে না, x² + y² + 2gx + 2fy = 0। অর্থাৎ এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। তো দেখো আমরা যে স্ট্রেট লাইন শিখেছিলাম, স্ট্রেট লাইনের বেলাতেও আমরা শিখেছিলাম যে কোনো একটা স্ট্রেট লাইন যদি মূলবিন্দু দিয়ে গিয়ে থাকে, তাহলে এই স্ট্রেট লাইনের সমীকরণে ax + by = 0 হয়। এইখানে যে সাধারণ সমীকরণ ax + by + c = 0, এখানে c এর মানটা এখানে 0 হবে, মানে c এর মান এখানে থাকবে না। অর্থাৎ কোন সরলরেখার সমীকরণে যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ওই সরলরেখাটা মূলবিন্দু দিয়ে গেছে। তাহলে দেখো এটা যেহেতু মূলবিন্দু দিয়ে গেছে, তার মানে এরও কনস্ট্যান্ট টার্ম 0। যার কনস্ট্যান্ট টার্ম থাকবে না সেটাই মূলবিন্দু দিয়ে গেছে। তাহলে এটা মূলবিন্দু দিয়ে গেছে কারণ এর কনস্ট্যান্ট টার্ম নেই, এই জন্য এই সমীকরণটা আমরা পেয়েছি। আবার আমরা আরেকটা আকারে সমীকরণ শিখেছিলাম, সেটা হচ্ছে এটা একটা আকারের সমীকরণ, আরেকটা আকারের সমীকরণ শিখেছিলাম যেটা হচ্ছে x - α² + y - β² = a²। দেখো এখানেও মূলবিন্দু বসিয়ে দাও, তাহলে এখানে যদি মূলবিন্দু 0 0 বসাই, তাহলে এটা হয়ে যাবে 0 - α তার হোল স্কয়ার, মানে -α², তার মানে α²। আর এটা কি হয়ে যাবে β² = a²। তার মানে এই সমীকরণে a² এর মান পুট করে দাও। দেখো x - α² + y - β² a² এর জায়গায় লিখব আমরা α² + β², α² + β²। দেখো তাহলে মূলবিন্দুগামী যে সমীকরণ, মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণে আরেকটা আকার হচ্ছে x - α² + y - β² α² + β²। তো এই গেল এই মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এবার দেখো বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে তার সমীকরণ কি হবে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপর থাকে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের স্থানাঙ্কে এই যে y এর মানটা 0 হবে, মানে f এর মান, কারণ কেন্দ্র হচ্ছে -g - f, তাহলে f এর মান যদি 0 হয়, তাহলে এখানে f দিয়ে কোনো টার্ম থাকবে না, তার মানে এই যে 2fy ওই টার্মটা থাকবে না। ঠিক সেম ভাবে যদি y অক্ষের উপর থাকে, y অক্ষের উপর যদি থাকে, তাহলে এখানে 0, -f হবে, তার মানে এখানে g মান 0 হবে, তাহলে এখানে g দিয়ে কোনো টার্ম থাকবে না, ওই জন্য এখানে এই g টার্মটা এখানে নেই। তো ঠিক সেম ভাবে যদি এই আকারের সমীকরণ হয়, আচ্ছা এই আকারের যদি সমীকরণ হয় x - α² + y - β² = a², তাহলে এখানে α, β
এইটা তো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে যদি এক্স অক্ষের উপর থাকে, এক্স অক্ষের উপর থাকলে এই যে আলফা কমা বিটা, এইখানে বিটার মান 0 হবে, ওই জন্য এখানে বিটা নেই। এই যে বিটার মান 0, বিটা নেই। আবার এই সমীকরণে যদি ওয়াই অক্ষের উপর থাকে এক্স এর মান 0, মানে আলফার মান 0, তাহলে আলফার মান যদি 0 হয় তাহলে এই কারণে এখানে আলফা নেই। তো এইভাবে আমরা এদের সমীকরণ নির্ণয় করতে পারি। ভালো করে দেখো, এটা যেহেতু ওয়াই অক্ষের উপর আছে, কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর থাকলে এক্স এর মান 0, অর্থাৎ এখানে আলফা বিটা যদি হয় তাহলে আলফার মান 0, ওই জন্য এখানে এই আলফা টার্মটা 0 বসানো হয়েছে। ঠিক সেম ভাবে এখানে বিটার টার্মটা 0 বসানো হয়েছে। কেন না, এখানে বিটার মানটা 0। তো এই গেল নোট 2। এবার নোট 3, বৃত্ত এক্স অক্ষকে যদি স্পর্শ করে। আচ্ছা, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তার মানে খুব মন দিয়ে দেখো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তার মানে এইটা তো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর যে স্থানাঙ্ক আমরা লিখবো, এর স্থানাঙ্ক যখন লিখবো, এর স্থানাঙ্কে এইটা তো আলফা বিটা থাকে, আলফা কমা বিটা। বিটা কোনটা? এখান থেকে এটা হচ্ছে বিটা, আর এটাই তো হচ্ছে ব্যাসার্ধ। দেখো, এখান থেকে এটা আলফা আর এখান থেকে এটা বিটা। তাহলে আলফার মান আছে কিন্তু বিটার মানটা তো 0 আছে। সরি, বিটার মানটা তো হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ এ, তাহলে বিটার জায়গাতে তখন বসে যাবে কি না, এ বসে যাবে। এই যে আলফা, এই যে বিটার জায়গায় এ বসেছে। ঠিক একই ভাবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এইটা হচ্ছে ব্যাসার্ধ। এইবার যখন স্থানাঙ্ক নির্ণয় করব তখন দেখো, এখান থেকে এইটা হচ্ছে আলফা আর এখান থেকে এটা হচ্ছে বিটা, তাহলে এটা হচ্ছে বিটা। এবার দেখো, আলফা কমা বিটা, এই আলফাটা হচ্ছে এর সঙ্গে সমান, তার মানে আলফার জায়গাতে আমরা এ লিখতে পারি, আর বিটার জায়গায় তার বিটা বসবে। এবার যদি এক্স ওয়াই দুটোকে স্পর্শ করে তখন দেখো, এই যে লম্ব অঙ্কন করো, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এখন আমরা স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা ধরি তাহলে এখান থেকে এটা আলফা আর এখান থেকে এটা হচ্ছে বিটা। দেখো, আলফার মান এর সঙ্গে সমান, তার জন্য আলফার জায়গায় আমরা এ লিখে দিলাম, আর বিটার মান এর সঙ্গে সমান, তার জন্য এখানে এ লিখে দিলাম। ওই জন্য আলফা বিটা দুটোর জায়গাতেই এ বসেছে। এইবারে বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি করে নির্ণয় করব? দেখো, বৃত্তের ব্যাসের যদি দুই প্রান্ত দেওয়া থাকে তখন আমরা ধরে নিলাম যে এর পরিধির উপর যে কোনো একটা বিন্দু P যার স্থানাঙ্ক x, y, কারণ আমরা যার স্থানাঙ্ক বের করব, যার সমীকরণ বের করব তার উপর গতিশীল বিন্দু ধরে নেব। তাহলে আমি ধরলাম P একটি গতিশীল বিন্দু যার স্থানাঙ্ক x, y। এইবার খুব মন দিয়ে শোনো, এই যে AP এটা একটা সরলরেখা, এই BP এটাও একটা সরলরেখা। আচ্ছা, খুব মন দিয়ে শোনো, এই যে AP এর প্রবণতা কত? না, প্রবণতা বের করতে গেলে এই যে y2 minus y1 by x2 minus x1, x2 minus x1, এইটা হচ্ছে এর প্রবণতা। আচ্ছা, এর প্রবণতা কত? না, y2 minus y1, y2 minus y1, এখানে y1 মানে y2 আছে, আর বাই x2 minus x1। এইবার যেহেতু আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তের উপর যে কোণ থাকে সেটা 90 ডিগ্রি হয়। তার মানে এইটা আর এইটা হচ্ছে পরস্পরের উপর লম্ব। আর দেখো, যদি দুটো পরস্পরের উপর লম্ব হয় তার মানে এর প্রবণতা আর এর প্রবণতার যে গুণ করব সেই গুণফলটা হবে কি না -1। সেই গুণফলটা কত হবে? -1 হবে। তো তাহলে দেখো, এটা x1। তো তাহলে দেখো, এইটা যদি আমরা এখানে গুণ করে দিই, এইটা ইনটু এইটা এর সঙ্গে গুণ হবে, দিয়ে তাকে একদম বাম দিকে দিয়ে দিলে যেটা দাঁড়াবে x minus x1 into x minus x2, x minus x2 is plus y minus y1 into y minus y2 is equal to 0। তাহলে এইটা হয়ে যাবে বৃত্তের সমীকরণ। আবার বলছি, দেখো, ব্যাসের দুই প্রান্তবিন্দু দেওয়া আছে, আমাকে এর সমীকরণ বের করতে বলেছে। আমি এই বৃত্তের উপর একটা গতিশীল বিন্দু P xy ধরে নিলাম। এইবারে AP এর প্রবণতা বের করলাম, BP এর প্রবণতা বের করলাম। তোমরা প্রবণতা বের করতে জানো, মানে প্রবণতা গ্রেডিয়েন্ট। তাহলে এই দুটোর গুণফল, প্রবণতা দুটোর গুণফল ইকুয়াল টু -1, কারণ দুটো পারপেন্ডিকুলার, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবারে যদি
দুজন পারপেন্ডিকুলার হয় মানে লম্ব হয়, তাহলে দুটোর প্রবণতার গুণ করে -1 করে দিলাম। এইবারে এইটা ইনটু এইটা করলে এইটা ইনটু এটা, আর নিচে হচ্ছে এইটা ইনটু এটা, এইটা -1 এর সঙ্গে গুণ করলাম, সমান চিহ্নের সেদিকে থাকলে মাইনাস থাকলো, যখন এদিকে চলে এলো প্লাস হয়ে গেল। তাহলে এইটা প্লাস এইটা ইনটু এইটা ইকুয়াল টু 0। এটা হয়ে গেল বৃত্তের সমীকরণ। তাহলে এই আমরা 4টে নোট শিখলাম। এরপর দেখো, এবার দেখো আমরা আগে একটা অঙ্ক করে একটু দেখে নিই, তারপরে এগুলো থিওরিগুলো দেখবো। ধরো 3x² প্লাস 3y² মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। কেন না, এখানে h এর মান 0 আছে, xy দিয়ে কোনো টার্ম নেই, আর x² এর সহগ y² এর সহগ সমান, তার মানে a ইকুয়াল টু b। এবার দেখো, একে আমরা বৃত্তের সাধারণ আকার মানে এই যে এই আকারটা, এই আকারে প্রকাশ করি। তাহলে এই আকারে প্রকাশ করতে গেলে এখানে x² এর সঙ্গে কোনো সহগ নেই, y² এর সঙ্গেও কোনো সহগ নেই, তার মানে এই x² y² এই যে সবগুলো টার্মকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 দিয়ে ভাগ করে দিলে কি হবে, x² প্লাস y² মাইনাস 5/3x মাইনাস 6/3 মানে 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। x² আর y² কে আমরা একা করলাম, কিন্তু তাও এই ফর্মে আসেনি। কেন আসেনি? কারণ এই ফর্মে এখানে 2gx আছে, 2fy আছে, তাহলে এখানে এইরকম আকারে আনতে হবে। তাহলে কি হবে, x² প্লাস y² মাইনাস 2 ইন্টু 5/6x মাইনাস 2 ইন্টু 1 ইন্টু y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এইখানে যদি এইটার সঙ্গে আমরা তুলনা করি, x² প্লাস y² মাইনাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা তো সাধারণ আকার। এর সঙ্গে কম্পেয়ার করো, দেখো এইটার জায়গায় এটা আছে, y² এর জায়গায় y² আছে, 2 এর জায়গায় 2 আছে, x এর জায়গায় x আছে, তাহলে g এর জায়গাতে আছে -5/6, তার মানে g এর জায়গাতে আছে -5/6। আর দেখো f এর জায়গায় কত আছে না -1 আছে। তাহলে এবার তোমরা বলো যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক কত না, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, এইটা হয়। তাহলে -g মানে মাইনাস অফ -5/6 মানে +5/6 মাইনাস f, তাহলে -f যদি হয় -1 মানে +1, তো এটা গেল কেন্দ্রের স্থানাঙ্ক। এবার যদি আমাকে ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে ব্যাসার্ধ কত হবে না √g² প্লাস f² মাইনাস c, তাহলে √g² বলতে এই যে g এর মান তার স্কয়ার মানে 25/36 প্লাস f² মানে 1 এর স্কয়ার মাইনাস c এর মান এখানে কত, এই যে +4, তাহলে -4, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5/6, এটা সমীকরণটা ভুল তোলা হয়েছে মনে হয়, f², ও সরি, 3 দিয়ে যখন ভাগ করেছি আমরা, তখন 4 কে 3 দিয়ে ভাগ করিনি, ভাই অন্যায় করে ফেলেছি। তাহলে এখানে 4 কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 4/3। আচ্ছা, তাহলে এখানে দেখো 36 একে 36 প্লাস 25, তার মানে কত হচ্ছে 36 একে 36 প্লাস 25, 6 5 11 লেখাতে 3 2 5 একে 6, 61/36, আর এখানে আছে -4/6, তার মানে মাইনাস 4/3 আছে, 3 12 3 36, তাহলে 12 4 48, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে না 13 50 11 13,
তাহলে 13/36 এর রুট ওভার, তার মানে √13/6, এটা হচ্ছে এত একক, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে যেভাবেই দেওয়া থাক না কেন তাকে অ্যাট ফার্স্ট আমাদের এই আকারে আনতে হবে। এই আকারে আনার পরে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এইটা গেল একটা প্রবলেম, এটা তোমাদের অনুশীলনীতেও আছে। এবার দেখো এক কেন্দ্রীয় বৃত্ত সমূহের সমীকরণ। এক কেন্দ্রীয় বৃত্ত বলতে দেখো একটা বৃত্ত যদি এটা হয় তার কেন্দ্র হচ্ছে এটা, একে কেন্দ্র করে আরো বৃত্ত থাকতে পারে, এই বৃত্ত থাকতে পারে, এই বৃত্ত থাকতে পারে, এই বৃত্ত থাকতে পারে, অসংখ্য বৃত্ত থাকতে পারে। এই সবগুলো বৃত্তের সমীকরণের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি না, দেখো সম্পর্কটা হচ্ছে এই সমীকরণ যা আছে তাই হবে, x² + y² + 2gx + 2fy, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন সমান্তরাল সরলরেখার সমীকরণ ছিল, ধরো 2x + 3y - 5 = 0, এর সমান্তরাল সরলরেখা কি হবে না 2x + 3y + a = 0, এইটা সেম থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা হয়ে যাবে। তো এখানেও তাই, এখানে শুধু এইটা সেম থাকবে, যা থাকবে ওটাই, শুধু এই কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। এবার যদি বলে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলো, দিয়ে বলা থাকলো এর সঙ্গে এমন একটি এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যে বৃত্তটা এমন একটি এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা অমুক বিন্দুগামী, একটা বলে দিল মনে করো সাপোজ 2,3 বিন্দুগামী, তাহলে 2,3 যদি এখানে পুট করি তখন আমরা সি ডটের মান পেয়ে যাবো, কারণ এই জি আর এফ এরকম থাকবে না, এগুলো সংখ্যা দিয়ে থাকবে। ধরো এই বৃত্তটা দেওয়া আছে, দিয়ে বললো এর এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার যে বৃত্তটা ধরো এই যে 2,3 বিন্দুগামী, তখন আমরা কি করব, এই পর্যন্ত সেম রাখবো, শুধু এই চারটাকে চেঞ্জ করে সি করে দেবো বা কে করে দেবো, দিয়ে এই বৃত্তটাকে 2,3 বিন্দু দিয়ে পাস করে দিব। মানে কি 2x এর মান y এর মান 3, x এর মান 2, y এর মান 3, x এর মান 2, y এর মান 3 পুট করে দিলে আমার সির মান বেরিয়ে যাবে। সেই সির মান নিয়ে এখানে পুট করে দাও, দিলে তোমার এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ তুমি পেয়ে যাবে, যেটা কিনা 2,3 বিন্দু দিয়ে গেছে। তাহলে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ আমরা বুঝতে পারলাম। এবার তিনটি প্রদত্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তিনটি প্রদত্ত বিন্দুগামী বলতে বিন্দু আমাকে দেওয়া থাকবে, মনে করো এখানে বিন্দু দেওয়া আছে x1, y1, মনে করো দেওয়া আছে 2, -1, 2, -1, 2, 3, আরেকটা বিন্দু দেওয়া আছে 4, -1। এই তিনটে বিন্দু দিয়ে গেছে এমন একটা বৃত্তের সমীকরণ আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই বিন্দুটা যদি একটা বৃত্ত এই বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুকে এই বৃত্ত স্যাটিসফাই করবে। আমি ধরে নিলাম যে বৃত্তের সমীকরণ এইটা, তাহলে এই বৃত্ত যদি এই বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুকে স্যাটিসফাই করবে। তাহলে বসিয়ে দেব, কি বসিয়ে দেব না 4 + 1 + 8x, 4x -2y + c = 0। একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে 4x - 2y + c = 4 আর 5, ডান দিকে দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল -5। ঠিক তেমনি 2, 3 বিন্দুটা বসিয়ে দাও, তাহলে হবে 4 + 9 + 4x + 9y + c = 0। তার মানে কি হবে 4x + 9y + c = 9, 4, 13, সেদিকে চলে গেলে -13।
4, -1 বিন্দুগামী। তাহলে কি হবে 16 প্লাস 1 প্লাস 8x মাইনাস 2y প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে 8x মাইনাস 2y প্লাস c ইজ ইকুয়াল টু -70। তো এবার দেখো, এটা একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ পেলাম। মন দিয়ে দেখবে, অঙ্কটা আমি করে দেবো না, তোমরা নিজেরা করবে, আমি শুধু হিন্টসটা দেবো। দেখো মন দিয়ে শোনো, আমি এই সমীকরণটা কখন আমরা কমপ্লিট করতে পারবো বলো দেখি? না, এই সমীকরণটা তখনই কমপ্লিট করতে পারবো যখন জি এর মান জানতে পারবো, এফ এর মান জানতে পারবো, আর সি এর মান জানতে পারবো। তাহলে আমাদের এই যে সমীকরণটা, সরি এখানে আমাদের এক্স নয়, এটা জি, আমরা তো এক্স ওয়াই এর মান বসিয়েছি। তাহলে এটা জি আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি আর এটা হচ্ছে এফ, এটাও জি আর এটা হচ্ছে এফ, এটা জি, এটা এফ, এটা জি এফ, জি এফ। তাহলে দেখো এ জি এফ সি এর মান দরকার আমাদের। তাহলে এই তিনটেকে সমাধান করে দেখো, তিনটে আননোন ভেরিয়েবল আছে আমাদের, যে অপনয়ন পদ্ধতি বজ্রঘন মধ্যে সমাধান করেছি। আমাদের x আর y, 2x + 3y = 5, 3x - y = 7। তাহলে দুটো সমীকরণ অপনয়নের সমাধান করলাম বা বজ্রগুণনের সমাধান করলাম। তাহলে দুটো আননোন ভেরিয়েবল যদি থাকে, তার জন্য সমাধান করার দুটো সমীকরণ দরকার। এখানে আমার তিনটে আননোন ভেরিয়েবল আছে জি এফ সি, তার জন্য আমার তিনটে সমীকরণ দেওয়া আছে। এই তিনটে সমীকরণকে কাজে লাগিয়ে আমার তিনটের মান বের করতে হবে। কিভাবে বের করবো? খুব মন দিয়ে শুনুন। 1 আর 2 কে বিয়োগ করে দাও। 1 - 2 যদি বিয়োগ করি, দেখো সি কেটে যাবে, তাহলে কি আসবে না জিও কেটে যাবে, তাহলে এটা চলে আসবে তোমার এফ। সবসময় জি কাটবে না, এখানে জি কেটে যাচ্ছে, জি যদি নাও কাটে সি কনফার্ম কাটবে। তাহলে সি যদি কেটে যায়, জি এফ দিয়ে একটা সমীকরণ, এটা বিয়োগ করলে পাবো, আবার এটা থেকে এটা বিয়োগ করবো, সেরকম সি কেটে যাবে, জি এফ দিয়ে আরেকটা সমীকরণ পাবো। তাহলে যদি জি এফ দিয়ে দুটো সমীকরণ পাই, তাহলে আমরা কিন্তু তাদেরকে সমাধান করলে জি আর এফ এর মান পেয়ে গেলাম। সেই জি আর এফ এর মান এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটাই বসিয়ে দাও, জি আর এফ এর মান, তাহলে তোমরা সি এর মান পেয়ে যাবে। আবার বলছি, যদি 1 থেকে 2 বিয়োগ করো, সি কেটে যাবে, সি কেটে গেলে জি আর এফ এর মান, জি এফ দিয়ে একটা সমীকরণ পাবো। ঠিক তেমনি 1 থেকে 3 বিয়োগ করলে সি কেটে যাবে, আবার তখন জি এফ দিয়ে আরেকটা সমীকরণ পাবো। জি এফ দিয়ে যদি দুটো সমীকরণ আমরা পাই, তখন তাদের সমাধান আমরা করতে শিখেছি। সেইভাবে আমরা জি আর এফ এর মান বের করে নিয়ে, এরপর সেই জি আর এফ এর মান এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে জি আর এফ এর মান পুট করলে সি এর মান আমরা পেয়ে যাব। জি এফ সি তিনটে পেয়ে গেলে এখানে বসিয়ে দাও, সমীকরণ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে এই দুটো সেম আছে না, তাহলে যখন বিয়োগ করব এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে -11x ইজ ইকুয়াল টু, এটা চলে আসছে 8, আমরা x ইকুয়াল টু চলে আসছে x নয় g, f এর মান চলে আসছে -8/11। তো এইভাবে আমরা একটা বৃত্ত যদি তিনটে বিন্দুগামী হয়, তখন আমরা সমীকরণ বের করতে পারবো। আমরা f এর মান যেহেতু পেয়ে গেছি, এখান থেকে এবার এটা বিয়োগ করো, দিলে জি এফ দিয়ে একটা সমীকরণ পাবে, সেখানে f এর মান পুট করে দাও, তাহলে তুমি জি এর মান পেয়ে যাবে। জি আর এফ এর মান পেয়ে গেলে যে কোনো একটা সমীকরণে পুট করে দাও, তখন তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে সি এর মান। সি এর মান পেয়ে গেলে জি এফ সি বসিয়ে দিলে পেয়ে যাচ্ছ। এবার বলছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে খুব মন দিয়ে শোনো, এগুলো তুলে নেবে ভিডিও পজ করে, আমি ডিলিট করে দিচ্ছি, মুছে দিচ্ছি এটা। তাহলে দেখো, বলছে দুটি প্রদত্ত বৃত্তে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমরা সরলরেখা যখন করেছিলাম, দুটো সরলরেখা ছেদবিন্দু, এইটা এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাগুলো গেছে তাদের সমীকরণ কি করে বের করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো। একটা সরলরেখা লিখলাম প্লাস কে ইন্টু আরেকটা সরলরেখা ইকুয়াল টু 0।
তো এও তাই। এটা কি করব, একটা সমীকরণ লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 প্লাস k ইনটু x স্কয়ার, k ইনটু এইটা প্লাস k ইনটু এইটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2f1y g1x 2g1x প্লাস 2f1y প্লাস 2 g2 f2 c2 ইজ ইকুয়াল টু 0। এইটা যে পেলাম আমরা, এইটা হচ্ছে আমাদের এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে একটা বৃত্ত এটা আর একটা বৃত্ত এটা, তাদের ছেদবিন্দু দুটো, এই দুটো ছেদবিন্দু দিয়ে গেছে এমন একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এমন একটা বৃত্তের সমীকরণ এটা, যেটা এই দুটো বৃত্তের ছেদবিন্দু দিয়ে গেছে। তো এটা গেল দুটি প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ।